যেদিন আমি নিটের প্রিপারেশন শুরু করেছিলাম সেদিন আমার বাবা আমাকে একটা কথা বলেছিল যে তোর যদি সিলেকশন আটকায় সেটা ফিজিক্সের জন্যই আটকাবে, আর তোর যদি কোনোদিনও সিলেকশন হয় সেটা ফিজিক্সের জন্যই হবে। আমি বায়োলজিতে 345 পাওয়ার পরেও ফিজিক্সে পেয়েছিলাম, যে কারণে আমার সিলেকশন হয়নি। সেইং আমি যদি ফিজিক্সে ভালো রেজাল্ট না করতে পারতাম আমি 2022-তে কোনো দিন সিলেকশন পেতাম না। আমি নিজে পার্সোনালি ফিজিক্স সাবজেক্টটাকে খুব বেশি পছন্দ করি এবং আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট ছিল ক্লাস 11-12-এ। তারপরেও আমি 2021, 2020 দুটো বছরই সিলেকশন না পাওয়ার একটা অনেক বড় রিজন কিন্তু ফিজিক্স। আমি বায়োলজিতে 345 পাওয়ার পরেও ফিজিক্সে 68 না 64 পেয়েছিলাম, যে কারণে আমার সিলেকশন হয়নি। সো আমার মনে হয় আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে লাস্ট এক মাসে ফিজিক্স নিয়ে তোদের কী করা উচিত এবং কী করা উচিত নয় সেটা আমার থেকে ভালো গাইড তোদের কেউ করতে পারবে না। কারণ ফিজিক্স নিয়ে আমি এতবার পড়েছি, তারপরে আবার উঠেছি, আবার পড়েছি, আবার উঠেছি, কখনো কখনো এত জোরে পড়েছি যে উঠতে পারিনি। আলটিমেটলি কীভাবে উঠলাম এবং আলটিমেটলি কীভাবে ফিজিক্সটার জন্যই সিলেকশন পেলাম। অনেস্টলি সেইং আমি যদি ফিজিক্সে ভালো রেজাল্ট না করতে পারতাম আমি 2022-তে কোনো দিন সিলেকশন পেতাম না। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। মানে এরকম হতোই না, যদি আমি না ফিজিক্সে ভালো রেজাল্ট করতাম আমার কোনো দিন সিলেকশন হতো না। সো এতটা অনেস্টলি যখন আমি এটা বলতে পেরেছি তখন আমার পার্সোনাল অনেস্ট ফিজিক্স স্ট্র্যাটেজি আজকে তোদের সাথে শেয়ার করব। লাস্ট এক মাস সময়টা কিন্তু খুব কম নয়। যখন সেটা এক্সামের আগের এক মাস হয় মনে হয় খুব কম খুব কম, বাট যদি প্রপার করে প্রিপারেশন করতে পারো, যদি প্রপার করে স্ট্র্যাটেজাইজ করতে পারো সব কিছুকে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সবার প্রথমে যেটা জিনিসটা বলবো, তার আগে আমি আমার নিজের পরিচয় দিতে ভুলে গেছি, আই গেস দরকার নেই তাও বলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, I am Devlina, a final year MBBS student from Malda Medical College and Hospital. So ব্যাস আমি 3 বছর ধরে তোদের সবাইকে গাইড করছি আর আমার খুব ভালো লাগছে। আমি জানি না তোদের কেমন লাগছে। সো চলো, অনেক হয়ে গেছে, এবার আমি লিস্ট বানিয়ে বসেছি, সেই লিস্ট ওয়াইজ তোদের সঙ্গে শেয়ার করছি। একদম প্রথম পয়েন্ট, লেকচার ইজ নট ইম্পর্টেন্ট। এই সিচুয়েশনে দাঁড়িয়ে ফিজিক্সের জন্য সবাই ওয়ান শট লেকচার দেখছে, বাট ইম্পর্টেন্ট যদি তোর একদম না হয়ে গিয়ে থাকে, যদি তুই কোনোদিন পড়িসনি, কোনোদিন ওই চ্যাপ্টারে হাত দিসনি, সেই মোমেন্টে দাঁড়িয়ে তোকে লেকচার করতে হবে। বাট আর আগের মোমেন্টে ধর তোর একবার অলরেডি লেকচার দেখা হয়ে গেছে, কিছু নোটস তোর কাছে বানানো হয়ে গেছে, তারপরেও তুই আবার বসে বসে লেকচার দেখছিস আর ভাবছিস কোনো একটা দৈব শক্তি বলে তোর সমস্ত লেকচার মাথার মধ্যে ঢুকে যাবে। না, লেকচার ওইভাবে মাথার মধ্যে ঢোকে না। লেকচার আমি একবার দেখে নিয়েছি, হয়ে গেছে, এরপর আমি আর লেকচার দেখবো না। তাহলে আমার এর পরের কাজ কি? কোশ্চেন প্র্যাকটিস। মানে কি, লেকচার দেখা হয়ে গেছে, এবার যদি আমাকে রিভিশন করতে হয় তাহলে আমার মেন কাজ কি হবে? আমি ওই চ্যাপ্টারটার নোটস খুলবো, সেটাকে আমি রিভাইজ করব এবং তারপরে আমি ডাইরেক্ট জাম্প করবো কোশ্চেনে। এবার তোরা আমাকে বলবি দিদি কোন কোশ্চেন প্র্যাকটিস করবো? প্রথম কথা, স্যারের ভিডিও যখন দেখেছিলি, সেটা যে কোনো স্যার হতে পারে, XYZ, আমি কারোর নাম বলছি না। আমি পার্সোনালি MR স্যারের থেকে পড়েছিলাম বা ফিজিক্সওয়ালা স্যারের থেকে কিছু কিছু জিনিস পড়েছিলাম। দিস ইজ নট আ পেড প্রমোশন বাই দ্য ওয়ে, এখানে কিন্তু প্রমোশনের কোনো ব্যাপার নেই। আমি জাস্ট এটা আমার নিজের পার্সোনাল জিনিস শেয়ার করছি। তো সেক্ষেত্রে আমি MR স্যারের থেকে পড়েছিলাম এবং তোর ফিজিক্স বলে স্যারের থেকে রে অপটিক্স অ্যান্ড অল, ওয়েভ অপটিক্স কিছু চ্যাপ্টার পড়েছিলাম। তো সেইখান থেকে আমি স্যারের নোটস খুলতাম, সেই নোটস থেকে আমি ফর্মুলাগুলোকে এরকম করে বক্স বক্স করে হাইলাইট করে নিতাম। ঠিক আছে, আর কি করেছিলাম যে হচ্ছে তোর ওই যে ফর্মুলা, যে ওই যে নোটসের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমি প্রথম প্র্যাকটিস করতাম। কেন? কারণ সেই কোশ্চেনগুলো দিয়ে না স্যারের বেস তৈরি। ধর একটা ফর্মুলা, সেই ফর্মুলার আন্ডারে 4টে কোশ্চেন, তাহলে ওই ফর্মুলাটা আমার রপ্ত হয়ে গেল, ওই ফর্মুলাটা নিয়ে আমাকে আর ঘাঁটতে হলো না। ঠিক আছে, এবার ফর্মুলাগুলো তো আমি আগে থেকে যখন রিভিশন দিচ্ছি তখন একবার করে বক্স করে রেখেছি। যদি না করা থাকে তাহলে এখন একবার প্রথম রিভিশন যখন দিবি তখন একবার করে নে। এমনিও তো পরীক্ষার আগে আরেকবার রিভিশন দিবি, এটা তো লাস্ট এক মাস, তার মানে যখন লাস্ট 15 দিন থাকবে তখন তো আরেকটা নিশ্চয়ই দিবি। ঠিক আছে, আরেকবার নিশ্চয়ই রিভিশন দিবি। তো তাহলে এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি? PYQ। আমি সবাইকে বলি, এখন এই মোমেন্টে দাঁড়িয়ে কেউ যদি PYQ-কে অ্যাভয়েড করিস তার সিলেকশন হবে না। সে প্লিজ এই ভিডিওটা ছেড়ে চলে যেতে পারিস। যে PYQ করেনি বা যে PYQ করবে না এখন এই লাস্ট এক মাসে, তার সিলেকশন কখনো হবে না। সিলেকশন মানে চান্সই নেই হবার। প্রিভিয়াস ইয়ার না করলে, আমি আজ অবধি কোনোদিনও কাউকে শুনিনি যে আমি প্রিভিয়াস ইয়ার না করেই সিলেকশন পেয়ে গেছি, এটা টেকনিক্যালি ইম্পসিবল। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো, যাদের একটু কম চ্যাপ্টার রেডি হয়েছে বা একটু কম চ্যাপ্টারের নোটস বা ভিডিও দেখা রেডি হয়েছে, তাদেরকে আমি বলবো হাই ওয়েটেড চ্যাপ্টার ওয়াইজ এগো। আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলছি, এরকম হয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি আর হচ্ছে রে অপটিক্স, এই দুটো আমার একটু পার্সোনালি উইক লাগতো। ঠিক আছে, কিন্তু আমি যতবারই LNA মক টেস্ট দিতে যেতাম, আমি একদম নাম নিয়ে নিয়ে বলছি, ঠিক আছে, তোরা সব বুঝে যাবি কতটা অনেস্ট এই ভিডিওটা। তো যখন আমি LNA মক টেস্ট দিতে যেতাম তখন আমি গিয়ে দেখতাম আধা কোশ্চেন কারেন্ট ইলেকট্রিসিটি থেকে, আধা কোশ্চেন ইলেকট্রোস্ট্যাটিক থেকে,
আধা কোশ্চেন রে অপটিক্স থেকে। আমার এই 3টে চ্যাপ্টারই উইক। তখন আমি কি বুঝলাম যে আমাকে এই 3টে চ্যাপ্টার আগে রপ্ত করতে হবে। তাহলে আমি হাই ওয়েটেজ টপিকগুলো ছেড়ে লো ওয়েটেজ টপিক নিয়ে যদি বসে যাই তাহলে তো হবে না। না, আগে আমাকে হাই ওয়েটেজ টপিকগুলো রেডি করতে হবে। সেই হাই ওয়েটেজ টপিক যতই বড় হোক না কেন, যতই সেটার বেশি টাইম লাগুক না কেন, আমাকে সময় নিয়ে সেটা রেডি করতে হবে। যদি তার ভিডিও না দেখা থাকে তার ভিডিও দেখতে হবে, যদি তার কোশ্চেন প্র্যাকটিস না করা থাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর রে অপটিক্স তো এমন একটা চ্যাপ্টার, আমি জানি এটা অনেকের উইকের জায়গা, বাট রে অপটিক্স তো এমন একটা জায়গা যেখানে প্রিভিয়াস ইয়ার করলেই আধা কোশ্চেন এমনিই সলভ হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার করতে হবে। এই যে জিনিসগুলো, এই ক্ল্যারিটিগুলো কিন্তু নিজের কাছে থাকা খুব দরকার। আর কিছু কিছু চ্যাপ্টার নিয়ে আমি তোদের বলবো যে চ্যাপ্টারটা আমি নিজে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝেছিলাম যে কিছু চ্যাপ্টার আছে খুব ছোট, যেমন হচ্ছে ইএম ওয়েভস, যেমন হচ্ছে থার্মোডাইনামিক্স। এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ছোট, কিন্তু একটু একটু করে যদি একবার রিভিশন দিলে ওই চ্যাপ্টারের কোশ্চেন আর তোর কোনোদিনও ভুল হবে না। তো ধর ওই যে তোর প্রথম চ্যাপ্টারটা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, ওখানে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে একবার পড়ে নিবি, ওখান থেকে 3-4টে কোশ্চেন পেয়ে যাবি। ইএম ওয়েভস একবার পড়ে নিবি, ওখান থেকে 2টো কোশ্চেন। মডার্ন ফিজিক্স একবার পড়লে ওখান থেকে 3-4টে কোশ্চেন এমনিই নামিয়ে দিবি। তাহলে এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে এই জিনিসগুলো কিন্তু করা খুব দরকার। যারা এগুলো করছিস না তারা কিন্তু অ্যাকচুয়ালি ভুল করছিস। ঠিক আছে, বুঝতে পারলাম? তো তাহলে এইটা হচ্ছে মেন স্ট্র্যাটেজি, যে মানে আমরা না এই জায়গাগুলোতেই অ্যাকচুয়ালি ভুল করে যাই। বুঝলি তো? এইগুলোই আমরা নিজেদের পড়াশোনার মধ্যে ইনভলভ করি না। এই যে কোনটা পড়তে হবে সব পড়তে থাকি, তার ফলে ভুল হয়ে যায়। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে আলাদা করে কোনো মডিউলস ফলো করার দরকার নেই। কেউ যদি আগে থেকে কোনো কোচিং মডিউল ফলো করে থাকিস, আমি অনেককেই দেখেছি পরীক্ষার 1 মাস আগে আকাশের একটা মডিউল নিয়ে বসে গেলাম, এবার আমি এটা করব। কেন ভাই? তুমি সারা বছর এটা পড়েছো যে তুমি এটা করবে? দরকার নেই। যে সারা বছর মডিউল পড়েছে, সে আকাশ হোক, অ্যালেন হোক, ফিজিক্সওয়ালা হোক, XYZ ইনস্টিটিউট হোক, যেখানে হোক, সে করবে। তুমি যদি সারা বছর মডিউল না পড়ে থাকো, এখন এই মোমেন্টে এসে আমি মডিউল করবো, আমি দিশা পাবলিকেশনস করবো, আমি XYZ করবো, GRB করবো, এগুলো দরকার নেই তো। না, এই মোমেন্টে তো অন্তত কোনো দরকার নেই। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা 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 মনে করছে যে এই মোমেন্টে এসে আমি ধর আমি বলছি, আমার এই বইটার নাম মনে পড়ছে না, মোস্ট প্রবলি ABC ফিজিক্স বা কিছু একটা বইটার নাম ছিল, VC ভার্মা না DC ভার্মা মনে পড়ছে, HC ভার্মা, সরি আই এম সো সরি, HC ভার্মা। তো HC ভার্মার যে বইটা ছিল, ওই বইটা লাস্ট 1 মাসে এসে করতে শুরু করে দিল। তো এগুলো প্লিজ করিস না। এখন এই মোমেন্টে এসে তোর স্যারের নোটস, তোর PYQ ছাড়া আর কেউ কিছু করবি না। হ্যাঁ, নতুন বই যদি করতেই হয় সেটা একমাত্র প্রিভিয়াস ইয়ারের বই, আর কিচ্ছু না, কোনো কোচিংয়ের মডিউল না, কিছু না। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে মক টেস্ট। এই মোমেন্টে এসে যারা ফিজিক্সের জন্য যাদের মনে হচ্ছে সিলেকশন আটকাতে পারে, তাদের কিন্তু একটা মানে মেন ব্রহ্মাস্ত্র মক টেস্ট। কেন বলছি? কারণ যদি মক টেস্ট না দিস তাহলে বুঝতেই পারবি না তোর উইক চ্যাপ্টার কোনটা, তোর স্ট্রং চ্যাপ্টার কোনটা। আমি তো বুঝতে পারতাম না, আমার পক্ষে তো কোনোদিন সম্ভব ছিল না। যদি না আমি মক টেস্ট দিতাম, আমি কোনোদিন ধরতে পারতাম না যে আমার কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে না, কোন চ্যাপ্টারটা বেশি কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারটা কম কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। আমি নিজে বলছি, আমি অ্যালেনের মক টেস্ট দিয়েছি বলে আমি আরও বেশি রিলেট করতে পারি জিনিসটা, যে আমি ফিজিক্সবেলায় পড়তাম কিন্তু মক টেস্ট আমি অ্যালেনেই দিতাম। যে অ্যালেনে কিন্তু কোশ্চেন দেখলে ওর ইম্পর্টেন্ট ট্রেন্ড এগুলো কিন্তু বোঝা যায়। আমি জানি না কী করে বোঝা যায়, কোনো XYZ রিজন থাকতে পারে সেটার পিছনে, কিন্তু আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি আমি সেটা বলছি। ঠিক আছে, আর ফিজিক্সের জন্য ফর্মুলা লিস্টিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার যখন 5 দিন বাকি থাকে, মানে ধর মে মাসের 5 তারিখে পরীক্ষা, মে মাসের 1 তারিখে এসে তুই দেখবি তোর ফর্মুলা লিস্টিংটা কতটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। তোর তখন এটাই মনে হবে যে আমি কখন ফর্মুলাগুলো রিভিশন করবো, কারণ ওই মোমেন্টে এসে ফর্মুলা রিভিশন ছাড়া আর কিছুই করার থাকে না। তো সবাই মিলে যখনই একটা চ্যাপ্টার রিভিশন করতে বসবি, নোটস দেখে হোক যেখান থেকেই হোক, সেখানে যেমন ফর্মুলাগুলো গোল করছিস, তো ঠিক আছে, সেই ফর্মুলাগুলো একটা সাদা পেজে বানিয়ে নে, একটা ছোট্ট এইটুকু খাতা করে নে, তাতে বানিয়ে নে সাদা পেজে, পরপর চ্যাপ্টার ওয়াইজ, তাহলে ওটা ফর্মুলা লিস্টিং হয়ে যাবে। তুই রাত্রে এই 1 মাস প্রতিদিন রাত্রেবেলা শোবার সময় একবার ওটাকে রিভিশন করে নে, ব্যাস হয়ে গেল, আর তো কিছু না। আরেকটা আমি জিনিস বলছি, এটা আমি বহুবার বলেছি, তাও আমি বলছি, সিমিলার ট্রেন্ড অ্যাপ্রোচ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সিমিলার ট্রেন্ড অ্যাপ্রোচ? নিটের না একটা প্যাটার্ন আছে, আমি যে বলছিলাম যে প্রিভিয়াস ইয়ার তোকে কেন এতবার করে করতে বলছি, কারণ প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন পাই টু পাই রিপিট আসে। ধর ওয়েব অপটিক্স থেকে কিছু, যে তুই ভালো করে দেখবি, ওয়েব অপটিক্সের কোশ্চেন, রেজোনেন্সের কোশ্চেন, তারপরে ধর NLM নিউটনস লস অফ মোশনের কোশ্চেন, রোটেশনাল মোশনের কোশ্চেন, ইলেকট্রিসিটির কারেন্ট ইলেকট্রিসিটির কোশ্চেন, ইলাস্টিসিটি, একটা সেম প্যাটার্নে, মডার্ন ফিজিক্স একটা সেম প্যাটার্নে কোশ্চেন আসে। তো তোকে না জাস্ট প্যাটার্নটা গ্র্যাব করতে হবে। তুই দেখছিস একটা প্রিভিয়াস ইয়ারে তোর 190খানা কোশ্চেন আছে, তোর মোটেই 190খানা কোশ্চেন করতে লাগবে না, তোর সব মিলিয়ে হয়তো 50টা টাইপের কোশ্চেন আছে। তোকে ওই 50টা টাইপের জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে। আই গেস বোঝাতে পারলাম। এই ট্রেনটা যে ধরে ফেলতে পারবে তার সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারবে না। যদি এখনও পর্যন্ত এই ট্রেনটা না ধরে থাকিস, তাহলে আমি সবাইকে পার্সোনালি সাজেস্ট করবো যে প্লিজ এই ট্রেনটা ফলো করার চেষ্টা কর। জাস্ট প্রিভিয়াস ইয়ারটা খুলে একবার দেখ। তোরা তো বই খুলিস না, সারাটাক্ষণ রিলস, ইনস্টা, ইউটিউব এই করতে থাকিস। বইটা খোল, প্রিভিয়াস ইয়ার বইটা খোল, খুলে দেখ যে কতগুলো ট্রেন্ড আছে, কি ট্রেন্ড আছে, তবে তো বুঝতে পারবি। ঠিক আছে,
আর একটা জিনিস, অনেকেই লাস্ট মোমেন্টে এসে আইআইটি জেই এমস এগুলোর কোশ্চেন করতে বসে যায়। কোনো দরকার নেই ভাই, কোনো দরকার নেই। ফিজিক্সে আইআইটি লেভেলের কোশ্চেন যদি আসে তাহলে এমনিই কাট অফ কম যাবে, এমনিই সবাই কম পারবে। ফিজিক্সের লেভেলে তো নিটের লেভেল আর আইআইটি যেই লেভেল এক নয়, যেই মেন্সের লেভেল এক নয়। হতে পারে কখনো কখনো একটা দুটো কোশ্চেন দিয়ে দিতে পারে, একটা দুটো কোশ্চেন করবি না, ছেড়ে দিবি, কি যায় আসে। অত যদি ভেবে থাকিস যে আমাকে 180 আউট অফ 180 কোশ্চেন প্র্যাকটিস করতে মানে করে করে আসতে হবে ওখানে, তার করতে গিয়ে আমি সোজা কোশ্চেন ভুল করে দিয়ে চলে আসলাম, এটা কিন্তু কোনোভাবেই হবে না। তুই যদি 180-র মধ্যে 160ও পাস তাহলেও তোর সিলেকশন হবে, 170 পাস তাহলেও তোর সিলেকশন হবে। তো অযথা মাথার মধ্যে 180-র প্রেশারটা আমি পার্সোনালি সবাইকে নিতে বারণ করব, ঠিক আছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখ একটু যদি ডিফিকাল্ট করার চেষ্টা করে না তাহলে ওরা কিন্তু সেটা এনসিআরটি থেকে তোলে। এনসিআরটির যে ইনটেক্সট কোশ্চেন এবং এনসিআরটির যে গ্রাফগুলো আছে এবং এনসিআরটির যে বক্স বক্স করে না কিছু লেখা থাকে, যদি থিওরি কোশ্চেন দিতে হয় তাহলে ওরা সেগুলো থেকে দেবে, ঠিক আছে। যেগুলো বললাম ডায়াগ্রাম, গ্রাফস, আর হচ্ছে যে ইনটেক্সট কোশ্চেন, আর তার সাথে বক্সের ভেতরে যে কোশ্চেনগুলো করার থাকে ওইগুলো কিন্তু অবশ্যই একবার সবাই দেখে যাস। যদি কারোর কাছে বই না থাকে পিডিএফ থেকে দেখে যাস। কিন্তু ফিজিক্সের জন্য যেটুকু বললাম এতটুকুর বাইরে আমার পার্সোনালি ফিল হয় না আর কিছু করার দরকার আছে বলে। বিশ্বাস কর, আমি অন্যবারে 21 মিনিটের, 20 মিনিট, 25 মিনিটের ভিডিও বানিয়েছি, বাট আমার মনে হয় এই যে 10 থেকে 15 মিনিটের ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা ছাড়া ফিজিক্সের আর কিছু তোকে করতে লাগবে না। জাস্ট নিজের ওপরে ভরসা রাখ, রেগুলার ফিজিক্স পড়। এই কদিন যেন এরকম না হয়, কোনো দিন যেন এরকম না হয় যে তুই একদম ফিজিক্স পড়িসনি, এটা যেন না হয়। কারণ ফিজিক্স একটু টাফ, এটা আমরা সবাই মানি, তাহলে ওকে টাফের মতো করেই আমাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। আই গেস তোদের আমি বোঝাতে পারলাম। যদি ফিজিক্স নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমার থেকে কোনো ভিডিও চার্জ দিয়ে তুমি সাজেশন দিয়ে দাও, একটু বলে দাও যে কী করে করবো বুঝতে পারছি না, তাহলে আমি অবশ্যই বানিয়ে দেবো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বাই বাই।